আমি যেটা মানে জনগণের পালস যতটুকু বোঝার চেষ্টা করছি, তাদের কথা হচ্ছে যে এখানে বিপ্লবের সময় যারা এই সরকারের নির্যাতনের শিকার হয়েছে, যারা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে, যাদের পত্রিকার অফিস সিলগালা করে দেওয়া হয়েছিল, এ ধরনের ব্যক্তিকে কেন বসানো হচ্ছে না? যেমন আমি মাহমুদুর রহমানের কথাই বলতে পারি যে আপনি হয়তো মাহমুদুর রহমানকে ব্যক্তিগতভাবে পছন্দ নাও করতে পারেন, কারণ যেখানে আপনি ওই প্রথম আলো ডেইলি স্টার মানে যারা মাহমুদুর রহমানের মতের সম্পূর্ণ বিরোধী গোষ্ঠী, তাদেরকে দিয়ে আপনি ক্যাবিনেট সাজিয়ে ফেলেছেন। তো সেখানে আপনি মাহমুদুর রহমানকে যে পছন্দ করেন না, এটা আমরা বুঝি। কিন্তু কথা হচ্ছে আপনার পছন্দ অপছন্দের থেকে বড় কথা হচ্ছে জনগণের একটা বিরাট অংশ তাকে পছন্দ করে। এটা আপনি স্বীকার করেন বা অস্বীকার করেন। এটাই হচ্ছে ফ্যাক্ট যে জনগণের একটা বড় অংশ এই নির্যাতিত নির্বাসিত সাংবাদিক যিনি ছিলেন এই মাহমুদুর রহমান তাকে পছন্দ করে। তো আপনি তো ইচ্ছা করলে পারতেন যে একটা জনগণের একটা বৃহৎ অংশ তাদের চাহিদার প্রতি সম্মান দেখিয়ে একজন মাহমুদুর রহমানকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিতে। আপনি দিলেন না। তার মানে কি? তার মানে হচ্ছে যে আপনি আপনার জায়গায় ঠিক থাকবেন। যে আপনি নিজে যারা ভালো মনে করছেন, আপনার লোকজন যাদেরকে ভালো মনে করছেন তাদেরকে আপনি বসাচ্ছেন। আর এখানে পাবলিকের যে একটা বড় অংশ যারা মনে করে যে এই বিপ্লবের সময় মাহমুদুর রহমানের একটা ভূমিকা ছিল, তাকে দেশত্যাগ করতে হয়েছিল, তার পত্রিকার অফিসটাকে সিলগালা করে দেওয়া হয়েছিল। তার মতো ব্যক্তির সাথে একটা কনভারসেশন করা বা তাকে ডাক দিয়ে নিয়ে তার সাথে একটু আলাপ আলোচনা করা, এগুলো তো আপনাদেরকে করতে দেখি না। কারণটা কি? কারণ হচ্ছে আপনারা একটা এলিট ক্লাসে বিলং করেন। আর মাহমুদুর রহমানের মতো যারা ব্যক্তি রয়েছে তাদেরকে আপনারা মনে করেন যে বাই চান্স সাংবাদিক। তো এই হচ্ছে আপনাদের অ্যাটিটিউড। তো এই অ্যাটিটিউড নিয়ে আপনি কিসের বিপ্লবী সরকার? এই প্রশ্ন যদি আমি করি তাহলে কি এটা কি ভুল হবে? আপনি কি মনে করেন? না, আপনি আপনার সাথে সম্পূর্ণ একমত। বিপ্লবী সরকার তো অবশ্যই না, এটা অভ্যুত্থানের সরকারও না। আমি বারবার করে বলি, লতিফুর রহমান 2001 সালে আপনার জুলাই মাসে যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলেন, আমাদের শ্রোতাদের অনেকের মনে থাকবে, তারপর আমি একটু মনে করিয়ে দিই। উনি প্রথম দিন এসে 70 জন সচিবকে ডিসমিস করছে। এই সরকার এসে এই আসিফ নজরুলরা, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তো 8 তারিখ আসছেন, এই 5-7 তারিখের মধ্যে কোনো লিস্ট করতে পারে, কোনো কাজ করতে পারেনি। আজ পর্যন্ত হাসিনার দোসররা আপনি এখনো সচিবালয়ে আছে, মিলিটারিতে আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, পুলিশে আছে, যেগুলো পালাইছে এগুলো বাদ দিলে। এটা তো বিপ্লবী তো দূরের কথা, এটা কোনো গণ অভ্যুত্থানের সরকারও না, এটা হচ্ছে একটা গতানুগতিক সরকার। কারণ তাদের, আমি তো এখানে কেউ ওই যে ওই রিভল বলে ওই মেজর জিয়ার দরকার নেই, অথবা ফিদেল ক্যাস্ট্রো বা চে গুয়েভারার দরকার নেই। ন্যূনতম কাণ্ড জ্ঞান থাকলে প্রথম দিন রাতে অন্তত পক্ষে 110 জন সচিবকে ডিসমিস করা উচিত ছিল। 70 জন জেনারেল, ব্রিগেডিয়ার, মেজর এবং লেফটেন্যান্ট জেনারেল, এই হারামজাদা খুনিগুলা এখনো ক্ষমতায় আছে। আমরা তো ওই উপদেষ্টা নিয়ে গুতাগুতি করি, আমরা ওই আপনার কি বলে প্রেসিডেন্ট নিয়ে গুতাগুতি করি, যেগুলো হচ্ছে আমি মনে করি নখদন্তহীন, কোনো ক্ষমতা নাই এদের কাছে। কোনো ক্ষমতা দেশের, আপনি জানেন যে গত 4 দিন ঢাকা থেকে কেউ গাজীপুর যেতে পারে নাই। আমি আজকে ন্যাশনাল ইউনিভার্সিটির একজন শিক্ষকের সাথে কথা বলছি যে আজকে তারা যেতে পারছে। আপনার গার্মেন্টসে আনবে, সেগুলো কারা করতেছে? আপনি মিলিটারি দিয়ে কি কন্টিনিউয়াসলি কি সিকিউরিটি দিতে পারবেন? আমরা বারবার করে বলছি 15 বছর যেসব অফিসারদেরকে হাসিনা পদচ্যুত করছে তাদেরকে রিইনস্টেট কেন করতেছে না? মিলিটারি, পুলিশ, সিভিল। এই যে আপনি জানেন যে 3 দিন আগে এগুলো নিয়ে কেউ কথা বলতেছে না, শুধুমাত্র উপদেষ্টা 2টা পাইছে, এটা দৌড়াচ্ছে। আমি তাদের অপিনিয়নের সাথে দ্বিমত না করেও বলবো, এর চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনারা মাথা কামাচ্ছেন না। আপনি দেখেন ইয়ে হয়েছে একটা, এই যে এটার নাম হলো কি আপনার দুর্নীতি দমন কমিশনের জন্য একটা সার্চ কমিটি হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সার্চ কমিটি একটা গ্যাজেট হয়েছে, স্ক্রিনে টিটু ভাই দেখাচ্ছেন। আপনি দেখেন সেখানে একটা আইন আছে যে 5 জনের কমিটির মধ্যে বিচারপতি রেজাউল হক, উনি ঠিক আছে, উনি অ্যাপিলেট ডিভিশনের একজন বিচারপতি। আরেকজন বিচারপতি ফারা মাহবুব, উনিও হাইকোর্ট ডিভিশনের বিচারপতি, ঠিক আছে। 3 নম্বর নুরুল ইসলাম, অডিটর এবং কন্ট্রোলার জেনারেল, হাসিনার নিয়োগ এখনো রয়ে গেছে। তারপরে সাবেক ক্যাবিনেট সচিব মাহবুব হোসেন, যে 3 মাস চাকরি করে কয়দিন আগে রিটায়ার করছে, যে নতুন ক্যাবিনেট সচিব যিনি আসছেন তার আগে, সে এই সার্চ কমিটির 2 জন মেম্বার হচ্ছে হাসিনার আপনার নিয়োগকৃত লোক এরা। তাহলে আপনি দুর্নীতি দমন কমিশনের যে চেয়ারম্যান এবং 2 জন কমিশনার যে নিয়োগ হবে, এই সার্চ কমিটি, এটা কত গুরুত্বপূর্ণ ব্যাপার। আগামী 5 বছরের জন্য তারা নিয়োগ হবে। আপনি কি মনে করছেন এদের মাধ্যমে, যে সার্চ কমিটির মাধ্যমে যারা হবে তাদের আপনি ভালো লোক হবে আপনি মনে করেন? কারণ আমি জানি না, ভালো হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু 2 জন হাসিনার লোক আমি দেখতেছি।
এটা আমি তো মনে করি উপদেষ্টার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এইসব জিনিস নিয়ে আমাদের ডিসকাস করা। কিসের বিপ্লবী সরকার আর কিসের অভ্যুত্থানকারী সরকার? এই যে মাহবুব হোসেন হাসিনার গত 2 বছরের ক্যাবিনেট সেক্রেটারি, যত কুকর্ম করছে 2 বছরে, সে থাকবে জেলে, তার বিরুদ্ধে মিনিমাম কয়টা খুনের মামলা হবে। হাসিনার ক্যাবিনেট সেক্রেটারি মানে হি ওয়াজ নাম্বার 1 সিভিল ব্যুরোক্রেট ফর লাস্ট 2 ইয়ার্স উইথ হাসিনা। সে এখন আপনার দুর্নীতি দমন কমিশনের সার্চ কমিটির সদস্যের 5 সদস্যের একজন সদস্য। তাই না, আপনি যেহেতু এই প্রসঙ্গটি আনলেন, আমি এর সাথে একটু যোগ করতে চাই। এই আপনি জানেন যে বাংলাদেশ সংবাদ সংস্থা, সেখানে যিনি প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন, সে আবুল কালাম আজাদ। আপনি জানেন যে সে কত বড় হাসিনার একজন দোসর ছিল, কারণ সংবাদ Yes. সংস্থার এডিটর ইন চিফ। তো হুম। এখন এই বিপ্লবী সরকার ক্ষমতায় আসার পরে আমরা আশা করেছিলাম যে আবুল কালাম আজাদকে যথাযথ ব্যবস্থা তার বিরুদ্ধে করাবে, কারণ সে বাসের মাধ্যমে শত শত কোটি টাকা সে আত্মসাৎ করেছিল। তো তার বিরুদ্ধে দুর্নীতি, তথ্য অধিকার আইন অনুযায়ী তার বিরুদ্ধে মানে অনেকগুলো মামলা চলমান ছিল, দুর্নীতি দমন কমিশন সেগুলোকে তদন্ত করছিল। তো এখন এই যে আজকে আমার কাছে একটা চিঠি আসলো, এটা হচ্ছে উপপরিচালক জনসংযোগ মোহাম্মদ আক্তারুল ইসলাম, তিনি সই করেছেন দুর্নীতি দমন কমিশনের কার্যালয় থেকে। তো এখানে তারা যেটা বলার চেষ্টা করছে যে এই যে প্রায় 200 কোটি টাকার যে আর্থিক দুর্নীতি এবং অনিয়ম ছিল আবুল কালাম আজাদের বিরুদ্ধে, তারা এগুলোকে অভিযোগটি কমিশনে তারা গৃহীত হওয়ার কোনো তথ্য তারা পায়নি। তো এই হচ্ছে অবস্থা, মানে তারা এই দেখুন এই আবুল কালাম আজাদের মতো ব্যক্তিকে তারা ছাড় দিয়ে দিচ্ছে, যে একটা চিহ্নিত আওয়ামী লীগের দোসর ছিল, শত শত কোটি টাকা যে আত্মসাৎ করেছে। এখন এই বর্তমান দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে কোনো অভিযোগ তারা গৃহীত করছে না এবং তাকে ছাড় দিয়ে দিচ্ছে। তাহলে কত বড় মানে দুর্নীতিবাজরা বসে রয়েছে দুর্নীতি দমন কমিশনে এই দুদকে, আপনি চিন্তা করুন যে তারা আওয়ামী লীগের দোসর আবুল কালাম আজাদের মতো একজন ব্যক্তি, তার বিরুদ্ধে তারা অভিযোগ গৃহীত করছে না। এই হচ্ছে অবস্থা। আপনি শুধু তাই না, দুর্নীতি দমন কমিশনে গত 2 সপ্তাহ আগে এই চেয়ারম্যান এবং 2 জন কমিশনার আপনি পদত্যাগ করার পরে কার্যক্রম স্থবির। এটা স্বাভাবিক, কারণ দুর্নীতি দমন কমিশনের এই 3 জন ব্যক্তির অ্যাবসেন্সে কোনো ফাইনাল প্রসিড করতে পারে না। আচ্ছা, ভালো কথা। কিন্তু আপনি যদি দুর্নীতি দমন কমিশন গঠন করার জন্য যে কমিটি, সেখানে যদি হাসিনার 2 জন লোক থাকে, এই নিয়োগকৃত লোকগুলো থাকে, আপনি এগুলো বাতিল করবেন না কেন? আপনি যদি এরকম অধ্যাদেশ থাকে সেটা বাতিল করবেন। বাতিল করে আপনি 5 জন বিচারপতি 2 জন ঠিক আছে, বাকি 3 জন তো আপনি এই হাসিনার মানে নিষ্পেষিত মানুষ, যেগুলা বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি থাকবে, ডক্টর শেখ আব্দুর রশিদ থাকবে, অথবা আপনার প্রিন্সিপাল সেক্রেটারি থাকবে, এরা তো থাকবে। আপনি কি কারণে ওটা আইন থাকলে এটা বাদেন, ওটা অর্ডিন্যান্স জারি করতেছেন শুনলাম, এই অর্ডিন্যান্স জারি করেন না কেন? এইসব অর্ডিন্যান্স তো জারি করবেন। ফাইজদামুদ্দাদের সীমা আছে। আপনি যে আবুল কালাম আজাদের কথা বললেন, সেটা হাসিনার প্রেস সেক্রেটারি ছিল এক সময়, ইফ আই এম নট রং। জি, ইউ আর রাইট। হ্যাঁ, তাহলে হাসিনার প্রেস সেক্রেটারি মানে তো এগুলা, মানে আগে তো ভদ্রলোক, ভালো জার্নালিস্ট, সিনিয়র জার্নালিস্টরা ভদ্রলোকরা হইতো, ওদের হলে সবগুলা ডাকাত বদমাশ, সবগুলো খুনি। প্রায় 200 কোটি টাকা দুর্নীতির অভিযোগ আছে, কিন্তু দুদক তার বিরুদ্ধে অভিযোগ গৃহীত করছে না। তাহলে এই দুদক কে চালাচ্ছে? এই দুদক তো, আপনি দুদকের একজন ওই দিন আমরা যে ডিসকাস করলাম, দুদকের একজন কি মাহমুদ হাসান জাহাঙ্গীর নামে একজন আছে, আপনার উকিল আছে, যে বিভিন্ন মামলা এখনো পরিচালনা করে। খুরশিদ আলম খান, এই যে হারামজাদা বেগম খালেদা জি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে আর্গুমেন্ট করছিল, তার জুনিয়র সে আপনার বেগম খালেদা এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আদালতের বাইরে গিয়েও সে অপমানজনক কথা একদিন না, শুধু আপনি যদি এখনো যদি আপনি ইউটিউব খোলেন, প্ল্যাটফর্মে গান দেখবেন, সে কিরকম বাজে কথা 2 জনের বিরুদ্ধে বলছে। এই হারামজাদা তার জুনিয়র আমি ওইদিন খবর পেলাম ডেস্টিনির মামলায় সে খুরশিদ আলম খান ফোন করে এই মাহমুদ হোসেন জাহাঙ্গীরকে ইনস্ট্রাকশন দিচ্ছে কি করতে হবে কি না করতে হবে। এখনো পর্যন্ত এই মাহমুদ হোসেন জাহাঙ্গীর এখনো রয়ে গেছে। আসিফ নজরুল সাহেব, আপনি আইন উপদেষ্টা, আপনি পুরা চক্র চালান বলে আমরা জানি। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সাহেব, আপনাদের এই দুদকের হারামজাদা হাসিনার 5 গোলাম গুলা এখনো রয়ে গেছে। এই যে আবুল কালাম আজাদের মতো দুর্নীতিবাজ আপনাদের থেকে মাপ পায়। আপনারা কি এই যে বিভিন্ন রকমের আপনারা বলেন আমাদের সমালোচনা করবেন, আমরা তো আপনাদের সমালোচনা সহজে করতে চাই না, কিন্তু আপনারা যে কর্মকাণ্ডগুলা করেন, আমরা বলার পরে অনেক কিছু হয়তো করেন, কিন্তু করেন অনেক দেরিতে। কেন? এই যে জিয়াউল হাসানের আপনার যে পারিষদ,
তার যে কোটি কোটি ডলার, তার আপনার ট্রাভেল এজেন্সি, বলতে 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 ওদেরকে কি টাকাগুলো সরানোর সময় দেন? এই 2-4 জন বিদেশে পালানোর সুযোগ দিচ্ছেন? এই জেনারেল ওয়াকার সাহেব, আপনাকে আমরা এত অনুরোধ করলাম, এই 600 অতিরিক্ত লোকগুলো আপনি লিস্ট বাইর করেন না কেন? এভরিবডি হ্যাভ দ্য রাইট টু নো who have been sheltered inside army camp, army cantonment in Dhaka. আপনাকে বলতে হবে সেটা, ইউ মাস্ট ডিসক্লোজ। এবং এই 70 জনের বিভিন্নভাবে আমরা যে লিস্ট আর্মি অফিসারদেরকে দিয়ে, আর্মি অফিসার যেগুলো কুলাঙ্গার, যেগুলো খুনি, যেগুলো গুমকারী, এদের ব্যাপারে আপনার অ্যাকশন এখনো হচ্ছে না কেন? কেন হচ্ছে না? এই যে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, লেফটেন্যান্ট জেনারেল হাফিজ, সিকিউরিটি আপনি অ্যাডভাইজার, আপনারা কি করতেছেন? এই আর্মির হারামজাদাগুলা, এই খুনিগুলা, এই গুম যারা করছে সাধারণ মানুষকে, তাদের ব্যাপারে আপনাদের চুপচাপ কেন? ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষকে পেয়ে কি আপনারা মনে করতেছেন আপনারা যা ইচ্ছে তা করবেন? কাউকে ছাড় দেওয়া হবে না। তত্ত্বাবধায়ক সরকারের বা ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ঠিক থাকবেন, উনি আমাদের মাথার উপর, উনাকে ব্যবহার করে, কারণ উনিও একজন বড় ভুক্তভোগী। 177 মামলা উনারও ছিল, হয়তো জুলাইয়ের পরিবর্তন না হলে উনাকে হয়তো জেলে যেতে হইতো। কিন্তু আপনারা বেশিরভাগ, আপনি যে 3-4 জনের নাম বললেন, এরা ছাড়া আপনারা সব মাখন খাচ্ছেন। আপনারা, আপনাদের অনেক ভালো কাজ আমরা অ্যাপ্রিসিয়েট করি, যেমন অর্থ মন্ত্রণালয় অনেক ভালো ভালো কাজ করছেন, আইসিটি একটে মামলা হয়েছে, অনেক কিছু এগিয়ে আসছে, দ্রব্যমূল্যের দাম মোটামুটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে, অনেক কমছে, এগুলো অবশ্যই ভালো কাজ, উই অ্যাপ্রিসিয়েট। কিন্তু নিরাপত্তার ব্যাপারে আমরা কিন্তু এখনো খুবই উদ্বিগ্ন আছি। এই যে গার্মেন্টস এর ব্যাপারে যে কমিটি করা হইলো, এই ঘোড়ার ডিমের বাচ্চাগুলো করেটা কি? এরা কি করে? 4 দিন গাজীপুরের রাস্তা বন্ধ ছিল কেন? কেন এখন নারায়ণগঞ্জ আবার আনরেস্ট হচ্ছে? এগুলো কারা করতেছে? জেনারেল হাফিজ, জেনারেল জাহাঙ্গীর, আপনারা করেন কি? ডিজিএফআই, এনএসআই এখনো কি ভারতের দালালি করেন আপনারা? আপনাদের কাজ কি? আপনাদের জবাবদিহিতা জনসমক্ষে আসতে হবে। আদার দেন ক্লাসিফাইড ইনফরমেশন, ইউ হ্যাভ টু ডিসক্লোজ এভরি সিঙ্গেল ইনফরমেশন, হোয়াট ইজ হ্যাপনিং ওভার দেয়ার। এখন জেনারেল ওয়াকার, ডিজিএফআই, এনএসআই, পুলিশের আইজিপি, র্যাবের ডিজি, আপনাদের কর্মকাণ্ড এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষ স্যাটিসফাইড না। আপনারা এখনো পর্যন্ত পুলিশের, এবং বিশেষ করে পুলিশ আজকে 3 মাস কাজ করতেছে আমরা জানি, কিন্তু পুলিশের নিয়োগ দেরি হচ্ছে কেন? পুলিশের নিয়োগ দেরি হচ্ছে কেন? এগুলো কি সংস্কারের দরকার আছে নাকি? এই যে ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা যেটাই বলি, কোটা থেকে শুরু হয়েছে। এখন এই যে নাহিদ, এই যে আসিফ, এখন এই যে মাহফুজ, 3 জন মন্ত্রী হয়েছে, উপদেষ্টা হয়েছে, কয়জন ছেলে নিয়োগ হয়েছে? আমি জিজ্ঞেস করতে চাই তাদের 3 জনকে, তাদেরকে আমি আপনি বলতে চাই না, ভাতিজা, তোমরা বলো যে তোমরা কতজন লোক নিয়োগ করছো? তোমাদের তো একজন মনিটর করা উচিত যে আমরা এই মাসে কতজন লোক ছাত্র, এই বেকার শিক্ষিত ছেলেকে নিয়োগ দিলাম, কই সেটা করো। কয়জন ছেলে নিয়োগ হয়েছে? নাহিদকে দেখলাম শুধু সুপারিশ করতেছে, ওই অমুকরে প্রেস মিনিস্টার লন্ডনে, অমুকরে ওয়াশিংটনে, আরেক ব্রিগেডিয়ার জেনারেলকে অমুকের মহাপরিচালকের জন্য সে পলিটিশিয়ান হয়ে গেছে দেখতেছি। ভালো, রাজনৈতিক দল তো আরেকটা দরকার, বিএনপি তো বড় রাজনৈতিক দল, এখন আওয়ামী লীগ তো জাহান্নামে গেছে, এটা তো এখন নাজি পার্টি হয়ে গেছে। তো জামাত ইসলামী তো এখনো ছোট পার্টি, কম্পিট করার মতো এখনো তাদের ওই লেভেলে যায় নাই। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নাগরিক পরিষদ করেছে, আমরা বলি তারা একটা ভালো রাজনৈতিক দল করুক, তারা কি কিংস পার্টি করবে নাকি কিং মেকার হবে, দে উইল হ্যাভ টু টেক ডিসিশন। এখন সুপারিশ গতানুগতিক রাজনৈতিক নেতাদের মতো দেখলাম যে নাহিদ একদম, তার অন্তত 1 ডজন সুপারিশ আমাদের কাছে আসছে, যদি 2-4টা স্ক্রিনে টিটুভাই দেখাইতে পারেন, সুপারিশ করতে করুক। কিন্তু আরেকজনে যখন নিয়োগ করবে তখন আবার সারজিজার হাসনার দেখি এই বাতিজারা আবার চিল্লাপাল্লা করে, অমুক হইলো কেন, তমুক হইলো না কেন।
যদি একটা কনসেন্ট্রেটেড এফোর্ট যদি না হয় তাহলে কেমনে হবে? তাহলে তো হবে না। এখানে বসে একজন করবে, এখন তারা মনে হয় এখনো বুঝতে পারতো তারা কি কিং মেকার হবে নাকি কিংস পার্টি করবে। তো সুতরাং সুপারিশও করতে হবে, করো করো, কিন্তু ওই যে কিংস পার্টির যে আশঙ্কার কথা বলছেন, এই আশঙ্কাটা জাগার পেছনে কিন্তু একটা কারণ রয়েছে। কারণ হচ্ছে আপনি দেখেন যে হাসিনা পালিয়ে গেল। নতুন একটি সরকার গঠিত হলো। ৩ মাস পার হয়ে গেল। মানে প্রায় অলমোস্ট ১০০ দিন হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত তারেক রহমানকে দেশে আনার ব্যাপারে কিন্তু দৃশ্যমান কোন কিছু দেখতে পাচ্ছি না। এবং আসলেই তারেক রহমান কবে আসতে পারবেন, তার মামলাগুলোর জটিলতা কবে নিরসন হবে, এটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন দেখা দিয়েছে। এখন আমার কথা হচ্ছে যে আমরা যদি বলে থাকি যে এটা একটা জনগণের অভ্যুত্থানের ফলে একটা সরকার প্রতিষ্ঠিত হলো, তাদের একটা এমনই অভ্যুত্থানের সরকার এটা, চুপ্পুকে তারা সরাতে পারে না। তারেক রহমানকে দেশে আনতে পারে না। আর আমি বা পিনাকি ভট্টাচার্য বা জুলকারনাইন স্যার আমাদের বিরুদ্ধে যে মামলাগুলো ছিল, সেগুলোরও কিন্তু মানে ঝুলিয়ে রাখা হয়েছে। অর্থাৎ আমরাও যে দেশে গেলে যে খুব স্বাচ্ছন্দ্যের সাথে যেতে পারবো, ওটারও কিন্তু কোনো নিরাপত্তা নেই। কারণ আমাদের মামলাগুলো এখনো কিন্তু সেগুলোকে শেষ করা হয়নি। সেগুলো এখনো ঝুলন্ত অবস্থায় আছে। তো তাহলে আপনি দেখেন চিন্তা করে যে এটা কি ধরনের বিপ্লবী সরকার? যে তারেক রহমানের বিরুদ্ধে করা ভুয়া মামলা প্রত্যাহার করে তারেক রহমানকে দেশে আনার রাস্তা তারা সুগম করতে পারেনি। প্রায় ১০০ দিন পার হয়ে গেল তারপরেও। তারপরে চুক্তির আপনাদের মধ্যে লোক এখনো বিরুদ্ধে বসে আছে। তো এইটা আপনাদের কিসের বিপ্লবের সেন্টিমেন্ট ধারণ করে? না, আপনাদের বিরুদ্ধে যে মামলা বা তারেক রহমানের বিরুদ্ধে যে মামলা, আমি মনে করি আপনাদের গায়ে হাত দেওয়ার মতো সাহস বাংলাদেশে এখন কোনো বাপের বেটার বা বেটির হয় নাই। আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনারা দেশে যান, ইনশাআল্লাহ কোনো বাবার ক্ষমতা নাই আপনাদেরকে, বাংলাদেশের জনগণ হচ্ছে আপনাদের নিরাপত্তা, এটা আমি মনে করি। আর বিএনপি একটা ম্যাচিউরড রাজনৈতিক দল এবং আহ, আহ, গত ১৭ বছর তারা রাজপথে লড়াই করে আপনি হাসিনা তাদেরকে টলাইতে পারেনি, এটা আমাদেরকে বলতে হবে। বিএনপি কোনো আপনার রেডিক্যাল পলিটিক্যাল পার্টি না, বাট তাদের যে একাগ্রতা, তাদের একদম তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায়ে আপনি বলতে পারেন 99% নেতা কর্মীদেরকে এত নিষ্পেষণ করার পরেও ৫০-৬০ লাখ আসামি, ২ লক্ষের কাছে মামলা, বেগম খালেদা জিয়া থেকে একদম ওয়ার্ড লেভেলের নিম্ন পর্যায় পর্যন্ত তাদের, এগুলো তো আমরা সবাই জানি। সুতরাং তারেক রহমান সাহেবকে তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্টের কোনো মামলা প্রত্যাহারের কারণে আসতেছে না, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ তারেক রহমান সাহেব যদি আসতে চায়, আমি মনে করি উনি আসা উচিত। আগেও একদিন এটা নিয়ে আমরা ডিসকাস করছি এবং হয়তো বিএনপি ডিসিশন নিছে, হয়তো এখন আসবে না। আমার যদ্দূর আমি জানতে পারছি সেটা হচ্ছে বিশেষ করে বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে ওনারা খুবই উদ্বিগ্ন, কারণ উনি এখনো মুভ করার জন্য উনাকে এখন আপনি জানেন উনাকে অনুমতি দিছে ডাক্তাররা, এবং উনাকে যে ধরনের প্লেনে নেওয়ার কথা, লং রেঞ্জের একটা প্লেন, নন স্টপ প্লেনে ওনাকে নেওয়ার জন্য, মানে ওনার পুরা আপনার ডাক্তারদের বোর্ড সহ ২ জন নার্স সহ যাওয়ার যে প্ল্যানিং, সেটা ৯ তারিখ যাওয়ার কথা বলে শুনছিলাম, পরে এটা আবার পিছাইছে। আমার ধারণা মায়ের চিকিৎসার জন্য হয়তো তারেক রহমান সাহেব ডিলে করতেছে, বাট ইটস মাই এজাম্পশন সো ফার। আর উনি আসতে চাইলে আমি মনে করি না বাংলাদেশে আর উনাকে ঠেকানোর কেউ আছে। তো যাই হোক, আমি আপনার এটা যদি আমি এইভাবে কনক্লুড করি, আমাদের ইন্টারিম গভর্নমেন্টের অনেক রকমের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের অনেক সমালোচনা আছে এবং এই সমালোচনাগুলো ভ্যালিড, কিন্তু ওই যে একটা কথা আছে না, আমি ওই যে হাদিস নিয়ে টানাটানি করতে, আমি কোরআন নিয়ে গুতাগুতি করা তো আমার ঠিক হবে না, যদিও এই তুলনা আমার করা ঠিক হচ্ছে কিনা জানি না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আমরা যদি এই ১৭ বছর যুদ্ধের পরে গণতন্ত্র ফেরানোর জন্য অন্তত প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক ভুল ভ্রান্তি, উনি সমালোচনা করতে বলছে, আমরা করতেছি, উনি হয়তো শুনতেছে না। কালকে টিটু ভাই উনাকে কালাবদির বলছেন, এটার সাথেও আমি একমত। উনি কি শুনতেছেন না? অবশ্যই শুনতেছেন। তাহলে অ্যাকশনে যাচ্ছেন না কেন? আমরা ওনাকে আহ্বান করব, আপনি অবশ্যই আপনার পারিষদের সাথে বসবেন, এগুলা শুনবেন, এখানে যৌক্তিক যেসব কথাবার্তা আছে এগুলা আপনি রেটিফাই করবেন। বিশেষ করে আপনাকে আমি বলছিলাম, আমি শুধু না, আমাদের অনেকের প্ল্যাটফর্ম থেকে আমরা বলছিলাম যে আপনি কমপক্ষে 50 জন
আপনার উপদেষ্টা নিয়োগ করতে হবে বা সহকারী নিয়োগ করতে হবে। এখন উপদেষ্টা সহ আপনার সহকারী সহ আপনি প্রায় 26-27 জন নিয়োগ করছেন। আমি মনে করি স্টিল নট ইট ইজ এনাফ, বিকজ এটা 3 মাসের গভর্নমেন্ট না। আপনাকে মিনিমাম 1 থেকে 1.5 বছর থাকবেন বলে আমরা মনে করতেছি, এবং এটাই হয়তো যৌক্তিক। তো সুতরাং আপনাকে আরো লোক নিয়োগ করতে হবে, এবং নিয়োগ করবেন অবশ্যই আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চ্যাংড়াদেরকে নিয়োগ করবেন না। এখন নিয়োগ করবেন ঢাকার বাইরে। আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছেলেপেলেদেরকে দিবেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয় যাদের রক্তে 18 তারিখের পরে বাংলাদেশ মুক্ত হয়েছে, এদেরকে আমাদের ভুলে গেলে চলবে না। খুলনার মুগ্ধকে ভুললে চলবে না। ব্র্যাক, নর্থ সাউথ, ইস্ট ওয়েস্ট, ড্যাফোডিল, চট্টগ্রামের ইসলামিক ইউনিভার্সিটি, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো ভুলে গেলে চলবে না। এবং সর্বোপরি আপনাদেরকে বলবো, স্টেক হোল্ডারদেরকে, প্রধান স্টেক হোল্ডার যারা, শুধু ছাত্রদের সাথে, এবং ছাত্র বলতে শুধু ওই 8-10 জন চ্যাংরার সাথে কথা বললে হবে না। আপনাকে অবশ্যই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেদের কথা বলতে হবে, অবশ্যই বিএনপির সাথে কথা বলতে হবে, অবশ্যই জামাতের সাথে কথা বলতে হবে, অন্যান্য গণ অধিকার পরিষদ এদের সাথে কথা বলতে হবে। আপনি যদি স্টেক হোল্ডারদের সাথে কথা না বলেন, তাহলে তো সেটা অন্যরকম হয়ে যাবে। এখানে এই কথা বলে শেষ করি। আপনি যে বলছিলেন যে ডক্টর মাহমুদুর রহমান সাহেবের কথা, হ্যাঁ, হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভিকটিম এই হাসিনার আমলে। কিন্তু আবার এটাও দেখেন, আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সবচেয়ে আপনজনদের মধ্যে ডক্টর শহীদুল আলম, বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফটোগ্রাফার, এবং উনি অন্যতম নিষ্পেষিত। জেল জুলুম, উনাকে চোখ বন্ধ করে উনার মতো মানুষকে, উনাকেও তো উনি নিয়োগ করেননি। আবার উনার মানে দীর্ঘদিনের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন, উনি তাকেও তো নিয়োগ করেন। উনি দে আর দ্য মোস্ট ক্লোজেস্ট ম্যান। হ্যাঁ, উনি যেমন এই যে আমরা অবশ্যই নূরজাহান বেগমের সমালোচনা করব, উনি কোনো কাজ করতে পারেন না। গ্রামীণ ব্যাংকের একসময় চেয়ারম্যান, উনি কেন রাখছেন উনাকে? উনাকে আপনি অন্য জায়গায় নিয়ে যান। ওখানে যদিও এখন গতকাল দেখলাম ওই যে পিজি যেটা ভাইস চ্যান্সেলর ছিল, ওনাকে ওখানে স্টেট মিনিস্টারের পদমর্যাদায় নিয়োগ করা হয়েছে। তো এখন আমার কথা হচ্ছে, আপনার 85 বছর বয়সেও আপনি যে কাজ করতে পারেন, এই 70, 72, 75 বছর বয়সে এরা সে কাজ করতে পারে না। যারা কাজ করতে পারে না তাদেরকে এইসব ইনভ্যালিড লোকের নিয়োগ করার তো কোনো দরকার নেই। উইথ অল রেসপেক্ট টু দেম, বয়স হয়ে গেলে তো মানুষ কাজ করতে পারে না। আমরা গতকালও দেখলাম, মাশাআল্লাহ, আপনি আজারবাইজানে COP29 এই যে ক্লাইমেট চেঞ্জের যে কনফারেন্স হচ্ছে, আপনি খুব দৃপ্ত পদক্ষেপে সেখানে আপনি কথা বলতেছেন। সেখানে আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড মুফতি বা চ্যান্সেলর যিনি, ওনাকে আপনাকে সেখানে দাওয়াত দিচ্ছেন, এবং আপনার যে কর্মকাণ্ড সেটা আমরা দেখতেছি। আপনি একদম তরুণীর মতো দৌড়াদৌড়ি করতেছেন, কিন্তু আপনার সাথে যারা সবাই আপনার চেয়ে বয়সে কম, কিন্তু এরা ইনভ্যালিড। এইসব ইনভ্যালিড লোকগুলো দিয়ে কোনো কাজ হবে না। বিশেষ করে আমি আপনাকে আবার রিমাইন্ড করব, শিক্ষা, স্বাস্থ্য, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনার সিকিউরিটি। আপনার জেনারেল জাহাঙ্গীর এবং জেনারেল হাফিজ এবং আপনার সেনাপ্রধান আপনার জেনারেল ওয়াকার, এদেরকে আরো একটু অ্যাক্টিভেট করেন। এরা যদি আপনি কাজ না করে, অ্যাকশনে না যায়, তাহলে কিন্তু এই যে এখনো পর্যন্ত 3 মাসে গার্মেন্টস ডিস্টার্ব করতেছে, পুলিশ এখনো কাজ করতেছে না, দিস অল আর ভেরি ভেরি ডেঞ্জারাস। অবশ্যই আমরা বলবো, বাংলাদেশের 18 কোটি মানুষ এখনো আপনার সাথে আছে। অনেক আমরা সমালোচনা করব। আর যারা দয়া করে আমাদের এই ইনফ্লুয়েন্সার, যারা নিজেদেরকে এই নবী টবি ভাবতেছেন, আপনারা একটু সংযত হন ভাই। আপনাদের ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করতে চাই না। আপনি একদম গোড়া কাটে দিয়েন না, মূল উৎপাটন করে ফেলাই দিয়েন না। একটু প্রতিক্রিয়াশীল হইেন না, ক্রিয়াশীল হন। সুতরাং বিপ্লব ভালো, অতি বিপ্লব বা প্রতি বিপ্লব ভালো না। তো সুতরাং আমরা অবশ্যই এই সরকারের সাকসেস চাই। এই সরকারের আনসাকসেস মানে হচ্ছে বাংলাদেশ ধ্বংস, গণতন্ত্র ধ্বংস। সুতরাং উই মাস্ট বি কেয়ারফুল। আমরা সমালোচনা করব, কিন্তু এমন সমালোচনা করব না যেটা আমাদের মানে মূলে আঘাত করবে।